বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, তার দুইটা ভিন্ন ভিন্ন ধারা আছে, আবহমান কাল ধরে আছে। বরং এই দুইটার আপনার এক বানানোর দরকার নাই। এই যে যার একজন সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসেন, রেওয়াজ করেন, ধর্মীয় উপাসনা মনে করে, আরেকজন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেন। আপনার তো দরকার নাই, সবাই ফজরের পর তেলাওয়াত করবে। এই বৈচিত্র্য নিয়েই তো আমরা সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম। অন্তত গত 20 বছরে যেসব শিক্ষকরা গল্পে, লেখনির মাধ্যমে, ক্লাসরুমে, লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে, তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার। আজকে যদি আমার দেশ নয়া দিগন্ত, দিগন্ত টিভিতে হামলা করা বৈধ হয়, তাহলে এই দেশে একদিন 71 টিভিতে হামলা করা বৈধ হবে, এবং সেটা হয়েছে না। আজকে যদি ইসলামোফোবিয়া অপরাধ হিসেবে বিবেচিত না হয়, আল্লাহ না করুক, তাহলে হিন্দু ফোবিয়া তো একসময় অপরাধ হিসেবে বিবেচিত হবে না। কিন্তু আমরা তো কোনো ফোবিয়াই চাই না। তা আমাদের যেটা মূল কথা, এই যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামোফোবিয়া বলি, এইটা তো আজকে তৈরি হয় নাই। যেমন আমরা এই প্রশ্ন তো কখনোই কেন তুলি না যে মোহাম্মদ আলী জিন্নাহ, অবাক করার মতো ব্যাপার হলো মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে সুকান্ত ভট্টাচার্য পর্যন্ত কবিতা লিখছে, সুফিয়া কামালের বিরাট কবিতা আছে। এর মানে এই যে আমাদের যে আজাদি, সেখানে তো মোহাম্মদ আলী জিন্নাহ নিশ্চয়ই বিরাট কন্ট্রিবিউশন। যিনি 47-এর পরে 48 সালে মারা গেলেন, তাকে 71-এর সাথে আইনা, এবং এই পলিটিক্সটাই আওয়ামী লীগ ঠিক পরে করছে। খেয়াল আমরা কিভাবে খেয়াল করতে পারি, জিন্নার নাম মুছে দিয়ে কার নাম আমরা সেখানে বসাবো। আল্লামা ইকবাল হলেন, মানে রবীন্দ্রনাথ পর্যন্ত যে কয়জনকে বিদ্যা বুদ্ধিতে সমীহ করতেন, তার মধ্যে আল্লামা ইকবাল একজন। আল্লামা ইকবাল হলো এত বড় তাত্ত্বিক, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল হলো। মুক্তিযুদ্ধের পরে সেই নাম পরিবর্তন কেন? মানে তার সাথে পাকিস্তানের কি সম্পর্ক, পাকিস্তান রাষ্ট্র অথবা মুক্তিযুদ্ধের? আল্লামা ইকবাল নাই, জিন্নাহ নাই। আমি একে যদি বলি, এই যে আমাদের শেরে বাংলার নামে অথবা ফজলুল হক মুসলিম হল, এই মুসলিম হলের মুসলিম, সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম, মানে প্রবলেমটা হলো এই মুসলিমটা প্রবলেমেটিক হয়ে উঠলো কেন? কাজী নজরুল ইসলাম ছিল, ওই যে নজরুল কলেজ ছিল, কাজী নজরুল ইসলাম কলেজ। ইসলাম, মুসলিম এই শব্দগুলোকে অনুমানুষ করে তোলা, অচ্ছুত করে তোলা, এই যে, এবং ধর্মের নামে এই কাজগুলো করা যাবে না, গুড। কিন্তু গত 10 বছর আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রগতিশীল শিক্ষক প্রতিবাদ করে নাই। যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, হোলি উৎসবে একটা হিজাব পরা মেয়ে, প্রথমত ব্যাপার হলো, কেউ যদি নিজের ইচ্ছায় সারাদিন রং মাখে গায়ে নাচে, আপনি কোনো বাধাই দিতে পারবেন না, এটা হলো প্রথম কথা। কিন্তু একটা হিজাবি মেয়ে তার কোনো ধরনের পারমিশন ছাড়া হোলি উৎসবে তাকে যেরকম সারা গায়ে রং দিয়ে দেওয়া হলো এবং সে বিব্রত হলো, এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রগতিশীল শিক্ষক এবং কোন শিক্ষার্থী সংগঠন প্রতিবাদ করে নাই। অথচ এবার আপনি উল্টে ভাবেন তো, একজন নন মুসলিম কোন শিক্ষার্থীকে জোর কইরা মিলাদুন্নবীর জিলেপি খাওয়াই দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে, এই যে এখন আবার বললে আগের মতো, যদি কোনো মাদ্রাসার বা মক্তবের শিক্ষক কোনো মেয়ে শিক্ষার্থীকে মলেস্ট করে, হ্যাঁ, তখন তার নাম কিন্তু যে মাদ্রাসার শিক্ষক এই হিসেবেই যায়, মসজিদের ইমাম সেই হিসেবেই যায়, গুড। কিন্তু যখন কোনো মন্দিরের পুরোহিত একই কাজ করে, তখন সেটা কেন অমুক মন্দিরের পুরোহিত অমুককে ধর্ষণ করেছে সেটা কেন যায় না? এই যে শব্দকে কোট আনকোট ইনভার্টেড কমার মধ্যে শব্দকে ফালাইয়া যখন বিএনপির কাউকে বা জামাতের কাউকে প্রকাশ্যে তুমুল আকারে মারা হয়েছে, তখন নিউজ করা যায় তার বিরুদ্ধে মারের অভিযোগ। এইটা হলো অভিযোগ, প্রথম আলো, ডেইলি স্টার বলতে পারতেছে, কারণ তার সাংবাদিক নেই, সে জানে না। কিন্তু যখন ঠিক তার বিপরীত কেউ কাউর একটা টোকাও দিতেছে, তখন সে আর অভিযোগ না, সে জানতেছে তারে মারা হয়েছে। এই বিচারিতারে বাংলাদেশে ডিবান কেউ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন উঠানো হয়েছে কি, এটা তো দীর্ঘদিনের চর্চা, এই যে মেয়েদের হলে গরু রান্না করা যাবে না, এবং সেই গরু খাওয়ার জন্য এখন আবার মেয়েদেরকে কি করা লাগে, আন্দোলন করা লাগে। ভাই, প্রত্যেকটা হলে তো অবশ্যই আমাদের নন মুসলিম বোনরা আছে। এখন বাংলাদেশে কালচারালি এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা গরু খায়, মানে কি আমাদের এখানে তো সেলিব্রেশনের একটা বড় অংশ মানুষ গরু খেতে পছন্দ করে। ফ্যাক্ট হইলো, আপনার কাজ কি? আপনার কাজ হইলো আপনি আপনার যে গরু পছন্দ করে না তার জন্য ভিন্ন আয়োজন করবেন, দাবি হবে এইটা। কিন্তু সেই দাবি না করে যখন যে গরু রান্না করা যাবে না, তাইলে এখন ধরেন আমি যখন ইউরোপে যাব, আজকে আপনারা আমাদেরকে যারা মানবাধিকারের কথা শিখায়, তো ইউরোপে তো একই রান্না করে, যেখানে মুসলমানের জন্য বিফ রান্না করে সেখানে তো পর্ক রান্না করে। আমি যদি সেখানে বলি যে এখানে পর্ক রান্না করা যাবে না, তখন তো আবার আপনি কি বলবেন, যারা মানুষের অধিকার বিশ্বাস করে না।
তখন আপনি আমার কি শিখাবেন? তখন বলবেন না যে পর্ক রান্না করে তার মতো করে, কিন্তু আপনার মতো বিফটা ঠিক মতো রান্না করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে একই কথা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে খাটে না? যে গরু খাবে তার জন্য আপনি গরুর ব্যবস্থা করবেন, আর যে গরু পছন্দ করে না তার জন্য বরং তাদেরকে আপনি একটা কমিটি করে দেন যে কোনোভাবে তোমাদের এই খাবারের সাথে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে কিনা। এই যে দ্বিচারিতা। এখন আপনি বলবেন ভাই গরু তো খুবই ছোট একটা ইস্যু, এই ইফতার মাহফিল খুবই ছোট একটা ইস্যু, এই বটতলা একটু কোরআন তেলাওয়াত এটা তো খুবই ছোট একটা ইস্যু। এই ছোট ইস্যুগুলো তো এত ছোট না। এই সিম্বল গুলোকে নাই করার মধ্য দিয়ে আপনি কি পারতেছেন? পরবর্তীতে আমার ডিপার্টমেন্টে আমার আজকে তো যে ফেরদৌস স্যারের নাম বলে ফেলি, ভদ্রলোক স্যার বেঁচে আছেন, একটা মেয়ে হিজাব পড়া, উনি 10 থেকে 12টা ক্লাস নিছে স্যার পুরো সেমিস্টারে। এর মধ্যে উনি পড়াবেন ইন্টারন্যাশনাল পলিটিক্স, যদি ওনার টপিকেও কভার করতো তাইলেও আমি বুঝতাম। কিন্তু উনি ও কেন হিজাব পরে, ওর কথা তিনি হয়তো ঠিক মতো শুনতে পারেন না, এই জন্য তিনি প্রতিদিন পড়াইতেছেন। হজের সময় তো মক্কায় মদিনায় কেউ হিজাব করে না, তাতে কি হজ হয় না? তাহলে তোমরা কেন করো? মানে এটা কি আপনার টপিক? এদিকে আপনার টপিক কভার করে, আপনার সিলেবাস কভার করে, আপনার হজ পড়াইতে বলছে। সোশিওলজিতে আমার ভাগ্নি পড়ে, এক ম্যাডাম প্রতিদিন এসে গাল গল্প করবার চেষ্টা করতেছেন। তার ফ্রিজে ড্রিঙ্কস থাকে, তার বন্ধুরা অলওয়েজ ড্রিঙ্ক করে, তাতে তাদের ইমান নষ্ট হয় না। এইটাকে আপনার টপিক কভার করে? এখন একই কথা যখন আপনার বিপরীত শ্রেণী মানুষ বলে, তখন তো আপনি তার ছাই মেখে ধরেন। এখন আমাদের আফসোস হইল এই সিম্বলকে নাই করার মধ্য দিয়ে, এই পালা পার্বণ গুলোকে নাই করার মধ্য দিয়ে এইখানে ইসলামোফোবিয়ারে এমন জাস্টিফাইড করা হয়েছে যে এইটাই মূলধারা, এইটাই কালচার। যে জন্য তসলিমা নাসরিন বলতে পারতেছে যে আসলে বাঙালি সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি। আর এই কারণে একটা কর্নার গ্রুপ এখন বলতেছে আমরা বাঙালি না। কেন আমি বাঙালি না মানে কি? আমি এখানকার ভূমিপুত্র, আমি বাঙালি, কিন্তু সত্য কথা যেটা, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান তার দুইটা ভিন্ন ভিন্ন ধারা আছে, আবহমান কাল ধরে আছে। বরং এই দুইটার আপনার এক বানানোর দরকার নাই। এই যে যার একজন সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসেন, রেওয়াজ করেন, ধর্মীয় উপাসনা মনে করে, আরেকজন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেন। আপনার তো দরকার নাই সবাই ফজরের পর তেলাওয়াত করবে। এই বৈচিত্র্য নিয়েই তো আমরা সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম। আমি আজকে বলি আপনার, ধরেন আমি আমারে একটা ভালো রিসার্চ স্যাম্পল এই হিসেবে মনে করি। আমি তো প্রথমত ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। আমার আব্বা আমার কমিউনিটির অত্যন্ত রক্ষণশীল একজন আলেম ছিলেন। কিন্তু এর সাথে বলে রাখি, আমার আমার পুরো পরিবার পর্দা করে, এবং আমি আমার বাসা থেকে কালী মন্দির 1 মিনিটের দূরত্ব। দুইটা ঘটনা আজকে খুব মনে পড়ে। একটা মা বলেছে এবং পরবর্তীতে শুনেছি, যখন বাবরি মসজিদ হামলা হয়েছে ভারতে, তার রিয়াকশনে বাংলাদেশের কিছু মন্দিরে হামলার চেষ্টা হয়েছে, বিক্ষুব্ধ মানুষ। আমার আব্বা হলেন আমার উপজেলা মসজিদের ইমাম সমিতির সভাপতি। ইমামদেরকে নিয়ে কমিটি কইরা আব্বা রাতের পর রাত মন্দির পাহারা দিতেন। তিনি মনে করতেন যে জালেম না, তার বিরুদ্ধে জুলুম করাও আর একটা জালেম জুলুম। কারণ ভারতে যে বাবরি মসজিদ ভাঙছে সেই তো এখানে নাই, সুতরাং সেইটার প্রশ্নে এখানে মন্দির হামলা করাও আর একটা জুলুম, জুলুমের বিপরীতে জুলুম করা যাবে না। এবং আমার বাপের এইটা করার জন্য কোনোদিন সেকুলার হওয়া লাগে নাই, এইটা তার ইমানি দায়িত্ব মনে করে করছেন। আমার মা এরকম একজন পর্দানশীল মানুষ, কিন্তু আমি আজকে বলতে পারি আমার এলাকার অনেক হিন্দু মাসে পিসির গহনা আমার মায়ের কাছে গচ্ছিত থাকে। এই জন্য তো আমার মায়ের কোনোদিন পুজোর নাড়ু খাওয়া লাগে নাই। এই যে আমার মাকে এরকম করেই তারা সম্মান করে, আবার আমরা তাদেরকে তাদের মতো করে সম্মান করি। এবং দেখেন বাংলাদেশে কি পরিমাণ এইগুলো নতুন সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোর জন্য করা হয়, যা জীবনে লাগে নাই। আমার বাসার 5 মিনিটের দূরত্বে মিনিমাম 5টা মন্দির। আজীবন দেখে বড় হয়েছি, যখনই মাগরিবের আজান পড়তো বা কোনো আজান পড়তো, ওই সময়টা অনার কইরা মন্দিরগুলো কিছুক্ষণ ঢাক বাজানো বন্ধ রাখতো। আবার আমার আব্বা পুরো পুজোর 3 দিন 5 দিন সারাক্ষণ খোঁজ রাখতেন যেখানে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টা করতেছেন কিনা। কারণ মুসলিম মেজরিটির ইমানি দায়িত্ব হইল তার মাইনরিটিকে রক্ষা করা। সেই জন্য তো আমার বাপের গিয়া নকুলদানা খাওয়া লাগে নাই। এইগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে। কেমনে করানো হয়েছে? যে
আপনি হোলি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর করে সেলিব্রেটেড হবে, হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু হিজাব পরা মেয়েটারে ধৈর্য আপনি রং মাখাই দিতেছেন, এর প্রতিবাদও কেউ করতে পারতেছে না। ঠিক উল্টা যদি আজকে কেউ মিলাদুন নবীর জিলাপি ধৈর্য কেউ কেউ খাওয়াই দেয়, তখন দেশে অবস্থাটা কি হবে? এইটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এখন এভাবে বললে হবে না, আমি বরং যেটা উচিত, অন্তত গত 20 বছরে যেসব শিক্ষকরা গল্পে, লেখনির মাধ্যমে, ক্লাসরুমে, লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে, তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার। পুরো কোর্সের মধ্যে মেডিয়েভেল পিরিয়ডের যেখানে ভালো কথা আছে শেষে পড়াবে না। এবং আরেকটা বলি, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতার হ্রাস কমানো উচিত। ওয়েস্টের পাবলিক ইউনিভার্সিটির ধারণা আর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ধারণা এক না, এখানে বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা ক্ষমতার নামে যে কি পরিমাণ অত্যাচার, দুর্নীতি করতে পারে, এটা নজির মনে হয় দুনিয়ায় কোথাও নাই। সে যে কোনো স্টুডেন্টের লাইফ ফেল করে দিতে পারে। আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন, তখন 280 জন, আমাদের ডিপার্টমেন্টের সেকশন ভাগ হয় নাই, ওই শিক্ষক, আমার একটা কথা তার পছন্দ হয় নাই, সবার সামনে আমাকে তুলে নিয়ে পিছনে বসাই দিল। এটা আমি অনেক জায়গায় বলছি, এবং বলতেছে এটা কোনো মাদ্রাসা না, এটা কোনো মক্তব না, এবং সে সবার সামনে আমাকে বলতেছে আই উইল হেল ইউর লাইফ। এবং ক্লাসের পরে আমার কিছু বন্ধুরা এসে আমার বলতেছে পরের ক্লাস থেকে তুমি তোমার ড্রেস পাল্টাও, আমি সাথে পাঞ্জাবি টুপি না পরি, আমি যেন টি শার্ট পরি। তা আমি বললাম, তখন আমার মাথায় করছে যে আমি পাঞ্জাবি টুপি পরারে সোয়াব মনে করি না, কিন্তু এটা আমার কালচারাল আইডেন্টিটি মনে করি। যে বাংলাদেশের মতো রাষ্ট্রে, যেখানে এই কোটি কোটি পাঞ্জাবি টুপি পরা মানুষের ভ্যাটের টাকায়, ট্যাক্সের পয়সায় রাষ্ট্র চলে, সেইটা আমি পড়তে পারবো না কেন? প্রবলেমটা কি? আমার তো অধিকারের প্রশ্ন, আমার তো স্বভাবের প্রশ্ন না। সেটা তো এরকম 100 ঘটনা তো আমি নিজে সাক্ষী। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম হেফাজতের পূর্ব আমাকে হেফাজত বলে ডাকতেছে ক্লাসে, কারণ আমি মাথায় টুপি পরি। এই হেফাজত তুই দাঁড়া, কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে। এরপর আমি সবসময় নিজেকে হেফাজত বলে পরিচয় দিচ্ছি। তো এরকম তো আছে শত শত ঘটনা। এখন ব্যাপার হলো, এগুলোকে অপরাধ হিসেবেই কোনোদিন মনে করা হয় নাই, এগুলোকে মনে করা হয়েছে মডার্নিটি। মানে আমি 5 মিনিট কথা বলবো, কোনো না কোনো ভাবে এই যারা ধর্ম প্রাণ মানুষ, তাদেরকে দুইটা খোঁচা দিব না, তাহলে আমি কিসের প্রগতিশীল? এটি হলো বাংলাদেশের বাস্তবতা। মানে সংঘবদ্ধ এজেন্ডার তো অফকোর্স, এটা তো এমনিতে হয় নাই। কিভাবে? আপনি একটা বিশ্ববিদ্যালয়ে যখন ফ্যাকাল্টি সার্চ করবেন, ফ্যাকাল্টি নিয়োগ দিবেন, সেইখানে কারা দায়িত্বে থাকবে, স্বাভাবিকভাবেই তাদের মনস্তত্ত্ব কেমন হবে, এইভাবেই তো সবাই নিজেকে করতে চাইবে। নাম্বার 1। ফাঁকে আমি বলে রাখি, এই যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ হয়, এটা কোনো প্রক্রিয়া, লিখিত পরীক্ষা নাই। থাকলেও তো সেখানে প্রশ্ন ফাঁস করে দিবে। সব থেকে ভয়াবহ ব্যাপার হলো কোনো ডেমো নাই। আপনি জানেন যে ঢাকায় ভালো যে কোচিং গুলো আছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য, তারা পর্যন্ত অনেক ডেমো ক্লাস নিয়ে তারপরে ফিডব্যাক নিয়ে টিচার নিয়োগ দেয়। আর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, হয়তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে তো দিতে নাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সর্বোচ্চ 10% টিচার থাকতে পারে, ওই 50 মিনিট ধৈর্য নিয়ে তার কথা শোনা যায়, বাকি 90% তো অখাদ্য। এর মানে কি? আপনি কাদের কি নিয়োগ দিবেন, কোন সিস্টেমের মধ্যে দিয়ে নিয়োগ দিবেন, এটা তো আপনার অলিখিত সংবিধান। এই জন্য আমরা যেটা চাই, কারো ফেভার দরকার নাই, এটা একটা প্রক্রিয়া হোক। শুধু রেজাল্ট হইতে পারে না, তার রেজাল্ট হবে, তার পাবলিকেশন লাগবে, এবং তার রিটেন পরীক্ষা হবে, সেই পেপার সংরক্ষিত রাখতে হবে, এবং ডেমো থাকতে হবে। যেইখানে ডেমোতে যারা সামনের শিক্ষক ছাত্ররা থাকবেন, তারা একটা মার্কিং করবে। যেমন আজকে যদি বলি, ওয়েস্টের সব ইউনিভার্সিটিতে, ইভেন বাংলাদেশেরও বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে, ক্লাসের পরপরই ফ্যাকাল্টিদেরকে একটা স্কোর করার অপশন আছে স্টুডেন্টদের হাতে। কে কতটুকু ভালো পড়ায়, কার প্রেজেন্টেশন কত ভালো, সেটা দেখে প্রত্যেক ফ্যাকাল্টি নিজের ইমপ্রুভ করবার চেষ্টা করে। ওই স্টুডেন্টদের ফিডব্যাকের উপরে কি হয় যে সে সামনে ইনক্রিমেন্ট কেমন হবে, প্রমোশন কেমন হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিছে, এরপরে কেয়ামতের আগে এই চাকরি আর যাবে না। সে ছাত্রীর সাথে অশালীন ব্যবহার করুক, ধর্ষণ করুক, যা ইচ্ছে তাই করুক, না, কোনো কথা হবে না। কোথায় ফিডব্যাক? কিচ্ছু লাগবে না, আপনি শুধু স্টুডেন্টদের ফিডব্যাক নেওয়া শুরু করেন। মিনিমাম কতটা, একটা সেমিস্টারে কতগুলো ক্লাস নেওয়া লাগে? 3 ভাগের 2 ভাগ টিচার কোনোদিন অত পরিমাণ ক্লাস নেয় না। এরপরে ক্লাসের যে কি কোয়ালিটি, সেটা তো পরের কথা।
কিন্তু সে ক্লাস নিক আর না নিক, সে আধা ঘন্টা ক্লাস নিলেও তার মধ্যে 10 মিনিট ইসলামোফোবিক আলোচনা করবে। কেন মেয়েদের মাথায় হিজাব থাকা লাগবে? এটা কোনো দরকার নাই, মক্কা মদিনায় তো নাই, তাইলে তারা যদি পারে তোমরা কেন পারো না? কেন তোমরা এইটা পারতে? আমার টিচার এসে দেখলো যে আমরা মনে আছে খুব, যে আমরা আমাদের ক্লাসে কেমন ধরনের কালচার হয়ে গেছিল যে ছেলেরা বসতো সব এক পাশে, মেয়েরা বসতো এক পাশে। সে এসে খুবই আপসেট, এসে বলতেছে তোমরা কি এটা মাদ্রাসা বানাই ফেলছো? ইউনিভার্সিটিতে তোমরা এরকম ছেলে মেয়েরা ভিন্ন করে বসছো। অথচ তিনি আবার বিশ্ববিদ্যালয় হলো মুক্ত মনা একটা জায়গা, এখানে যে যেরকম করতে চাইবে তাকে সুযোগ দিতে হবে। মানে হইলো কোন ছেলে মেয়ে যদি পাশাপাশি বসতে চায় এইটা তার কাছে অধিকার, আর কোনো মেয়ে যদি মনে করে না আমি কোনো ছেলের পাশে বসবো না, আমি একা বসবো, এইটা আমার অধিকার না, এটা ধর্মান্ধতা। মানে তার মতো করে যখন যতক্ষণ হবে এটা হলো মুক্ত মনা। আর যদি সে সেটি করতে না চায়, কিন্তু ওইটা আবার তার অধিকার না। তো এই যে আমাদের মনস্তত্ত্ব, এটা তো একদিন হবে না। তো আমি মনে করি যেহেতু সময় এসেছে একটা ভালো, সেজন্য আমাদের এই একটা দীর্ঘ ডকুমেন্টেশন হওয়া দরকার। কোন কোন ধরেন আমরা গত 20 বছরে যে কারা কি লিখেছে, এই যে আবুল বারাকাত ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে, যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে। তা আওয়ামী লীগ তো তারপর গত আরো 10 বছর ক্ষমতায় ছিল, তারপরেও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চয়ই তার কাছে থাকার কথা। যেহেতু নাই, তাইলে আপনি আবুল বারাকাতের কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল? কই, বরং কি হইল, আবুল বারাকাতের আমলে কি সুশীল, অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী লীগের কাছে। আপনি যখন ঘৃণা ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন? যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়ভার হাসিনার উপরে যায়, তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার দায় আবুল বারাকাতের উপরে যাবে না? না, সেটা আবার যাবে না। এই হলো বঙ্গবুদ্ধিজীবিতা। বরং তারে যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগলবন্দি কলম আসবে, আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না। অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না, ব্যাংক লুটেরাদের ন্যারেটিভ নির্মাণ করছে। এরকম তো 50 জনের নাম বলতে পারবো, তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই? আর তাদের ব্যাপারে আমাদের লেখাজোখা কই? এই যে গত 20 বছর ধরে আপনি সার্চ করবেন গুগলে, ভাই গল্পটা তো এমনি হবে না। 10 বছর আগে কার ব্যাপারে কি রিপোর্ট করা হয়েছে গুগলে তো ওইভাবেই আসবে। তা আমরা কি এইগুলোকে, এই ন্যারেটিভ গুলোকে ডিবাঙ্ক করছি? আমরা কি তাদের বিচার করছি, অথবা বিচারের জন্য একটা কমিশন করছি? উচিত ছিল কি কালচারালি কারা ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রাখছে লেখালেখির মধ্য দিয়া, আপনি সেটা তো অ্যাটলিস্ট একটা ডকুমেন্টেশনের মধ্যে আনা উচিত। আমরা তো পারি নাই। এটা তো রাষ্ট্রীয় উদ্যোগে হওয়া উচিত। কারণ আমি সেই ছোটবেলায় বলেছিলাম, আমি যখন কোচিং ক্লাস নিতাম, আজকে যদি আমার দেশ নয়া দিগন্ত দিগন্ত টিভিতে হামলা করা বৈধ হয়, তাহলে এই দেশে একদিন 71 টিভিতে হামলা করা বৈধ হবে। এবং সেটা হয়েছে না। আজকে যদি ইসলামোফোবিয়া অপরাধ হিসেবে বিবেচিত না হয়, আল্লাহ না করুক, তাহলে হিন্দু ফোবিয়া তো একসময় অপরাধ হিসেবে বিবেচিত হবে না। কিন্তু আমরা তো কোনো ফোবিয়াই চাই না, আমরা তো ইনসাফ চাই। এটাই। আরেকটা বিষয় যদি বলতেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি গড়তলা যে গ্রন্থাগার শিক্ষার্থীদের যারা আয়োজন ছিল, তাদের কেউ কেউ বলে যে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিলেন, প্রশাসনিক চাপ ছিল। আবার তারা কেউ বলছে যে ভারতীয় হাইকমিশন থেকে প্রেশার আসছে। আপনি কি ইসলাম খুবের ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের কোনো কানেকশন পান? না, এটা তো খুব কমন বাংলাদেশে। দেখেন, দিল্লির ব্যাপারটা হলো এই জন্য অনেকে বলেন না যে বাংলাদেশে চায়না হেজিমনি তৈরি করতে পারবে কিনা। আমি জানি না চায়না কি পারবে, কারণ আপনি সারা ঢাকার মধ্যে ঘুরে কয়টা চাইনিজ কালচারাল সেন্টার পাবেন? ভাই, ক্ষমতাটা শুধু বন্ধু আর সচিবালয় দিয়ে নিয়ন্ত্রিত হয় না। ইন্ডিয়া যতগুলো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে শুরু করে যতগুলো কালচারাল স্টেক সে নিয়ে নিছে, বাংলাদেশ থেকে ধরেন আজকে যদি এই প্রশ্ন করি, বাংলাদেশের একজন প্রফেসর তারা যদি পাকিস্তান আজকে নিয়ে তাদের একটা একাডেমিক পুরস্কার দেয়, অথবা আওয়ামী লীগের আমলে দিত, যে খুবই একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি ধরেন পাকিস্তানের, সে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি কোনো একজন ফ্যাকাল্টিকে নিয়ে তার একাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতি স্বরূপ একটা পুরস্কার দিল, সে কি আর দেশে ফিরতে পারতো পাকিস্তানি অ্যাওয়ার্ড পাইয়া? না। তাহলে একই প্রশ্ন, আনিসুজ্জামান কিভাবে ভারতের সব থেকে বেসামরিক বড় পুরস্কারটা পান, কিন্তু সেইটা আনকোশ্চেনেবল থেকে যায়? মানে পাকিস্তানের যে কোনো পুরস্কার
অবশ্যই এটা কোশ্চেনেবল, কিন্তু ভারতে গিয়া লাইন ধরে পুরস্কার নিয়ে আসবেন সেইটা কেন আনকোশ্চেনেবল? সেটা কেন প্রশ্ন তোলা যাবে না? লাইন ধরে গিয়ে আপনি কলকাতার সিনেমা অভিনয় করে কি অ্যাচিভ করতে চান? আপনি শেখ মুজিবকে নিয়ে সিনেমা বানাইতে চান, আপনি যত টাকা খরচ করছেন আপনি চাইলে হলিউডের লোক আইনাও করতে পারতেন, আপনি কেন ইন্ডিয়ান দিয়ে করতেছেন এটা আমরা বুঝি না। আপনি কাদেরকে খুশি রাখতে চান? সেটা তো খুব ক্লিয়ার। ইভেন অনেক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত এই ডিসিশন গুলো নিতে পারতো না, যে কোন জায়গায় কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হবে কি হবে না, এই ক্লিয়ারেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরাতেও ছিল না। ইন্ডিয়ান এম্বাসি যে ব্যাপারে রাগ করবে এ ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স দেওয়া যাবে না, কথা সোজা। এটা অঘোষিত। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রলীগের সভাপতির সাথে কনসাল্ট করতেন এই ব্যাপারে, যে এই ব্যাপারে আমাদের কি করণীয়, কি করা উচিত। এই জন্য আমরা কি বলি, আমরা দিল্লির আধিপত্যবাদে আমরা শুধু এটা মনে করি না সে হঠাৎ করে একটা জমি দখল করে নিচ্ছে, এই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ। এবং এখনো এই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী শিক্ষকরা, তাদেরকে নিজেদের কারো মাজার সোজা আছে, শিরদেরা সোজা আছে, তাদের নিজেদের ব্যাপারে তো নিজেদের বোঝাপড়া নাই। লড়াইটা অনেক কঠিন, অনেক কঠিন সামনের সাংস্কৃতিক। এবং আমি মনে করি সামনের সাংস্কৃতিক লড়াইয়ে যারা বিজয়ী হবে মূলত তাদের হাতেই রাজনৈতিক বিজয় হবে। রাজনৈতিক বিজয় জিনিসটা সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ, এছাড়া কোনোদিন হবে না। এই যে ইদানিং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীদেরকে দেখি পাঠক সমাবেশে ভাইফোঁটার প্রোগ্রাম কইরা, মুসলমানের ছেলে এরপরে বাঙালির ভাইফোঁটা, বাংলাদেশের ভাইফোঁটা এটা লিখে পোস্ট দিতেছে। এখন কোন হিন্দু বন্ধু কি কোনোদিন বাঙালির মিলাদুন নবী এইটা লিখে পোস্ট দিবে বাংলাদেশে? দিবে না তো। এখন ভাইফোঁটাকে যে সার্বজনীন করা যায়, কিন্তু মিলাদুন নবী ব্যাপারটা হইলো একটা সাম্প্রদায়িক ব্যাপার। ঢাকেশ্বরী মন্দিরে যাওয়াটা হলো সার্বজনীন ব্যাপার, কিন্তু বাইতুল মোকাররমে যাওয়াটা আবার ধর্মীয় ব্যাপার। এই মনস্তত্ব আপনি তো একদিনে ভাঙতে পারবেন না। এইটার বিরুদ্ধে আমাদেরকে খুবই একাডেমিকলি, খুবই গোড়ার থেকে কাজ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা ক্ষমতা মানে বোঝে খালি কন্ট্রাক্টারি, ঠিকাদারি, চাঁদাবাজি। অথচ চাঁদাবাজিটাও যদি ঠিক মতো সে করতে চায়, তাইলেও যে তার কালচারাল লড়াইয়ে জিততে পারতে হবে এটি খালি আওয়ামী লীগই বোঝে, আর কেউ বোঝে না। এই জন্য আওয়ামী লীগ একদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, অন্যদিকে কালচারাল নেটিভ তৈরি করছে। আর তার বিপরীতের দলগুলো কিচ্ছু তার নাই, সে শুধু হাসি খুশি মুখে পার্লামেন্ট দখল করবে আর 5 বছর পর আবার বিদায় নিবে, আর তার কোনো প্রস্তুতি নেই।